সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আজ আমাদের বিষয় প্রশ্নের মুখে ডেস্টিনি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার জনাব গোলাম মাওলা। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। জনাব হারুনুর রশিদ এবং জনাব গোলাম মাওলা, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে ৯৬৭০০৫৯ অথবা ৯৬৭০০৬০ নম্বরে। জনাব জেনারেল হারুন, আপনাকে দিয়ে শুরু করছি। আপনার সাথে আমি কথা বলতে ভালো লাগতো যদি আজকে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি সেনাবাহিনীর সাবেক প্রধান, যুদ্ধাপরাধের বিচার বা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের সেক্টর কমান্ডার ফোরামের ভূমিকা নিয়ে যদি কথা বলতে পারতাম। আগেও আমরা কথা বলেছি এখানে এই অনুষ্ঠানে। তো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছি। আপনি আপনার মুক্তিযোদ্ধা পরিচয়ের বাইরে বা জীবিকার জন্য আপনি একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, এবং সেই প্রতিষ্ঠানকে নিয়ে আজ প্রশ্ন উঠেছে, ডেস্টিনিকে নিয়ে প্রশ্ন উঠেছে। তো যার সাথে 40 থেকে 45 লাখ মানুষের ভাগ্য জড়িত বলে আমরা পত্রপত্রিকা পেয়েছি। প্রশ্নের শুরু বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট দিয়ে। তো নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদের বক্তব্য আছে, বা এটা আপনি শুনে নিয়ে তারপর আমরা এখানে যে রিপোর্টার আছে তার কাছ থেকেও শুনবো, তারপর আমরা এগিয়ে যাব। বলেন আপনি। প্রথমত ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলেছেন, ডেস্টিনির সাথে 45 লক্ষ সদস্য, আমরা যদি ওইভাবে ধরি একজনের পিছনে 3 জন সদস্য, মানে পারিবারিক সদস্য, তাহলে 1.5 লক্ষ প্লাস 45 লক্ষ, প্রায় 2 কোটি লোকের রুটি রুচি এটার সাথে সম্পৃক্ত। আজকে যে প্রশ্নটা আসছে সেটা হলো বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট নিয়ে। প্রথমত আমি বলতে চাই, আমরা ডেস্টিনি গ্রুপের যে পলিসি একেবারে লিখিতভাবে যেটা দেওয়া আছে সেটা হলো, আমরা বলি ডেস্টিনিতে সবকিছুই হবে ট্রান্সপারেন্ট, নো সিক্রেট ইজ দ্য সিক্রেট। সেই পলিসিতে যখন আমরা যাই, সেই পলিসির অনুসারে যে কোনো রকমের তদন্তকে আমরা স্বাগত জানাই। এর আগেও বিভিন্ন রকমের তদন্ত হয়েছে, তদন্ত আসছে, তদন্ত করে নিয়ে গেছে, এবং সেই সাথে এটাও বলবো যে এবারও যে তদন্ত হয়েছে তাকেও আমরা স্বাগত জানাই, কারণ এই তদন্তে অনেক রকমের ভুল ত্রুটি ধরা পড়ে যেগুলি সংশোধনের সুযোগ থাকে। সেই লক্ষ্যে আমি বলবো যে এই তদন্তকে আমরা স্বাগত জানাই। এখন তদন্তটা কি আছে সেটা কিন্তু সরকারিভাবে এখনো প্রকাশ হয়নি, কিন্তু মিডিয়ায় চলে এসছে। হ্যাঁ, জি, মিডিয়ার হাতে আসে, এরকম অনেক আগে ভাগে সরকারি ভাবে জানানোর আগেই চলে আসে। জি, তো সরকারি ভাবে জানানো না হলো, আমরা মিডিয়ার পক্ষ থেকে যেটা পেয়েছি সেটা আমরাও একটা সংগ্রহ করেছি, এবং সেখানে প্রথম যে পৃষ্ঠাটা যেটাকে ফরওয়ার্ডিং দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে, সেখানকার একটি সেন্টেন্স আমি আপনাকে পড়ে শোনাবো। সেটা হচ্ছে এটা নিশ্চয়ই আপনার কাছে আছে। জি, তারা অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলেও সরেজমিনে ব্যাপক ভিত্তিক ও অন্তর্গভীর পরিদর্শন ছাড়া তাদের অবৈধ ব্যাংকিং এর বিষয়টি আইনানুগভাবে প্রতিষ্ঠিত করা কঠিন হবে। মানে প্রথম কথা হচ্ছে আপনারা অবৈধ ব্যাংকিং করছেন, তারপর বলতেছে এটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা কঠিন হবে। তাহলে কি দাঁড়ালো? না, জিনিসটা হচ্ছে যে আপনাদের সেটাই উনি বলতে, যদি উনি অবৈধ ব্যবসা করছেন কিন্তু সেই অবৈধ ব্যবসাটা প্রতিষ্ঠা করা, আইনানুগভাবে প্রতিষ্ঠা করা কঠিন হবে, তার জন্য উনি সাজেস্ট করছেন এই জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, সমবায় অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সহযোগিতা প্রয়োজন। তার মানে উনি আরো ফার্দার ইনভেস্টিগেশনের কথা, সবার সমন্বয়ে একটা অ্যাকশন চাচ্ছেন। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে, যদি উনি বলে থাকেন যে অবৈধ ব্যবসা করছে, তাহলে সেটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা যাবে না কেন? আর যেটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা যাবে না সেটাকে আপনি কিভাবে অবৈধ ব্যবসা বলবেন? যেটাকে উনি নিজেই বলছেন এটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা কঠিন, তাহলে যেটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা যাবে না সেটাকে আপনি অবৈধ কিভাবে বলবেন? সেটা আমাকে একটু যুক্তি দেন।
প্রথম কথা তো উনি বলছেন যে এটা অবৈধ ব্যবসা। আমি ওনার কথাই তো বলছি, উনি তো বলছেন যে এটা অবৈধ ব্যবসা। এই জন্য উনি বলছেন যে এটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা যাবে না। উনি অন্যান্য মন্ত্রণালয়ের সবার কোঅর্ডিনেশনে একটা, তার মানে আইনানুগভাবে এখনো পর্যন্ত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠিত হয়নি, এটা ওনার চিঠিতেই বলছি তো সেটা। আচ্ছা, এখন বাকিগুলি দেখেন। অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে, নীতিমালার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডেস্টিনি নামক মাল্টিলেভেল কোম্পানি তাদের আর্থিক প্রতিষ্ঠানে প্রকাশ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। যে আপনার জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করছেন কি কথাটা তা বলছে না, প্রকাশ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। জি, তো প্রকাশ্যে না হয় তো অপ্রকাশ্যে তো ব্যাংকিং কার্যক্রম হতে পারে না, এটা তো প্রকাশ্যেই হবে। আমি তো আপনারা স্বীকার করছেন আপনারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন, লেনদেন তো হবে, এটা তো অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেটা আপনারা পারেন কিনা? আচ্ছা, যেটা কথা হচ্ছে সেটা আমরা পারি কিনা, প্রশ্নটা উত্তর হলো এটা হলো বহুমুখী সমবায় সমিতি লিমিটেড উপ আইন। জি, রাইট। আমরা একটু দ্রুত করতে হবে যেহেতু আমাদের প্রশ্ন করেছেন। সমিতির উদ্দেশ্য সাধনের জন্য সমিতির নিম্নলিখিত কার্য করিতে পারিবে: 1. সাধারণ সভ্য কর্তৃক অনুমোদিত ও নির্ধারিত শর্তে কেন্দ্রীয় সমিতি বা অন্য ব্যাংক কিংবা সভ্য অথবা অন্যের নিকট হইতে ক্যাশ ক্রেডিট, কর্জ, আমানত এবং অন্য প্রকারের মূলধন সংগ্রহ করা এবং সমিতির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয়, পণ্য বা গুদামে গচ্ছিত মালামাল রেহান, বন্ধক, গচ্ছিত হস্তান্তরের অথবা অন্য উপায়ে ঋণ পরিশোধের ব্যবস্থা করা। জি, এখানে কোথাও কি বলা আছে যে আমি 1000 টাকা নিয়ে 60,000 টাকা লাভ দিব, এই কথা, মানে আমি লাভ দেওয়ার কথা বলা আছে? আচ্ছা, কোথাও বলা নাই। কারবারের মুনাফা অর্জনের জন্য প্রয়োজন হইলে জমি, গৃহাদি, কারখানা, অন্য কোন স্থাবর সম্পত্তি ক্রয় করা, বন্দোবস্ত নেওয়া এবং পরিবর্তে অন্য প্রকার সংগ্রহ করা, ঘরবাড়ি, গোদাম ইত্যাদি নির্মাণ করা, যাও হস্তান্তর করা, বিক্রয় করা, তহবিল সংগ্রহ করা, এটা এই আইনে। কিন্তু কোথাও কি বলা আছে যে আপনারা ব্যাংক যেমন আমানত সংগ্রহ করে, আমানতের সেই মেয়াদি আমানতের বিপরীতে একটা সুদ দেয়, সেই সুদ দেওয়া, এখানে কোথাও কি বলা আছে? এখানে যে আপনি আমানতটা সংগ্রহ করবেন, কিসের ভিত্তিতে সংগ্রহ করবেন? আপনি সুদ দেওয়ার কথা, আপনি সুদ দেওয়ার কথা এখানে বলা নাই। না, সুদ অবশ্যই তো, সুদ ছাড়া আপনি কেমনে নেবেন? তাহলে আপনাকে আপনার সমিতি আমানতটা সংগ্রহ করবেন, সমিতির জন্য আমানতটা কিভাবে সংগ্রহ? আপনি আমানত সংগ্রহ করবেন, আপনি আমানত দিয়ে সম্পত্তি রাখতে পারবেন, কিন্তু এটা দিয়ে আপনি আমি 10 টাকা নিলে আমি 60 টাকা দিব, এই কথাটা কি বলতে পারবেন? আপনি তো যে টাকাটা সংগ্রহ করবেন, যে আমানতটা সংগ্রহ করবেন, সেই সংগ্রহটা করার জন্য তো আপনাকে তাকে কিছু দিতে হবে, আর সে আপনাকে টাকাটা দেবে কেন? এই পর্যায়টাই কি অবৈধ বলছে না বাংলাদেশ ব্যাংক? কেন? এই তো আপনাকে বলছেন আমানত সংগ্রহ করা যাবে, এটা সমবায় আইনে বলা আছে। এই যে সমবায় আইনে বলছে, সমবায় আইনে বলা আছে আমানত সংগ্রহ করা যাবে, কিন্তু ব্যাংকের মতো আপনি পড়েন এটা। জি, কিন্তু ব্যাংকের মতো আপনারা মুনাফা দিতে পারবেন কিনা, এটাই হচ্ছে কথা। এটাই আমি জনাব গোলাম মাওলার কাছে যাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট নিয়ে আপনারা রিপোর্ট করেছেন, আপনি আপনার পত্রিকায়, যুগান্তর পত্রিকায় রিপোর্ট করেছেন, সেই বিষয়টা যদি আমাদের একটু বিস্তারিত তুলে ধরেন, কি কি বলা হয়েছে সেই রিপোর্টে? আমি প্রথমে বলি, আমি তো বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা নই, আমি যুগান্তরের রিপোর্টার। আমি বাংলাদেশ ব্যাংকের কোন রিপোর্ট, যখনই আমি একটা রিপোর্ট পেয়েছি তখন এটা রিপোর্ট করেছি। এটা হলো, তো আমি যখন এই রিপোর্টটা পেলাম সেখানে কি বলা আছে আর আইনে কি বলা আছে? ব্যাংক কোম্পানি আইনে বলা আছে তাদের লাইসেন্স না নেওয়া কোনো প্রতিষ্ঠান আর্থিক কর্মকাণ্ড করতে পারবে না, চালাতে পারবে না। এটা হলো ব্যাংক কোম্পানির নির্দিষ্ট আইন আছে, আইনের ধারা দেয়া আছে। তো ডেস্টিনি যে কাজটা করেছে, এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে বলছে যে তারা অধিক মুনাফা অর্জন করার জন্য বা অধিক মুনাফা তারা নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে, প্রতারণার কথাও বলছে, হাই হাই কোম্পানিও বলছে, এটাকে বিভিন্নভাবে তারা বলছে। এখন আমাদের নিজেরাও কিন্তু আমরা এটা নিয়ে দেখি যে আসলে ওরা কি করছে, ডেস্টিনির যে কার্যক্রম। এখানে তারা বলছে যে চড়া সুদে ঋণ প্রদানের মাধ্যমে, কিন্তু চড়া সুদে ঋণ প্রদান করতে পারবে এই রকমের কোন কথা কিন্তু সমবায় আইনে নাই, সমবায় আইনে কোথাও নাই। আমানত সংগ্রহ করা যাবে কিন্তু চড়া সুদে করা যাবে না, অলরেডি আইডেন্টিফাই। এখন এখানে দেখা যাচ্ছে যে চড়া সুদে আমানত সংগ্রহ করছে, যেহেতু আমানত সংগ্রহ করছে। এখানে একটু প্রশ্ন আছে, চড়া সুদটা বলছে কতটুকু সুদ? সুদ 1% নিলেও তো আপনি নিবেন কেন? এটা তো নেওয়া যাবে না। না, নেওয়া যাবে না তো সেটা এখানে বইতে লেখা নেই।
নেওয়া যাবে সেটাও লেখা নেই, নেওয়া যাবে না সেটাও লেখা নেই, নেওয়া যাবে কিন্তু সেটা লেখা নেই। আমানত সংগ্রহ করা যাবে বলা আছে। আমানত সংগ্রহ করা যাবে, কিন্তু ব্যাংক- সুদের আমি ব্যবসা সুদের আপনি- বিনিময়ে যে লেখা যাবে না এটা কোথাও লেখা আছে? আমি বলি কিন্তু 1900 নেওয়া যাবে সেটাও তো লেখা নেই। সেটাও লেখা নেই, কিন্তু নেওয়া যাবে না সেটাও, কিন্তু যেহেতু আমানত সংগ্রহ করা যাবে, সেই ক্ষেত্রে কি আপনি বাংলাদেশ ব্যাংকের আইনে, যেটা এখানে কিছুই এটা লেখা তো নেই, বাংলাদেশ ব্যাংকের আইনের আওতায় না, এটা সমবায় ব্যাংকের আইনে। সেখানে যেটা আপনি করবেন সেটা তো বাংলাদেশ ব্যাংকের আওতায় পড়ে যায়। রাইট, এখানে প্রশ্ন জি। আছে, যেহেতু আমরা সমবায় আইনের আওতায় পড়ছি, এই কার্যক্রমটা তো সমবায় অধিদপ্তর কর্তৃক। সমবায় আইন যেহেতু আপনাকে এই কাজের জন্য এটা আপনার কাজই না, অতএব এই বিষয়ে কোনো আইনই করবে না, কোনো কিছুই লিখবে না। এই বিষয়ে আইনটা লেখা থাকবে বাংলাদেশ ব্যাংকের বিষয়ে। এটা আমার কাজ না বললে তো হবে না, এখানে তো আমাকে পারমিশন দিয়েছে, আমি বলছি নিম্নলিখিত কার্য করিতে পারিবে, আপনি বলছেন এটা আমার কাজই না। আমানত সংগ্রহ করতে পারবে, কিন্তু হ্যাঁ। সুদ তো নিতে পারবে না। সুদ দিতে পারবে না সে তো কোথাও বলে নেই, বলে না, দেখেন না আমাকে নিতে পারবেন সেটা বলা নেই, রাইট। কিন্তু কিভাবে সুদ নেওয়া যাবে, কিভাবে সুদ দেওয়া যাবে সেটা বাংলাদেশ ব্যাংকের আইনে আমার আছে। অপারেশনটা তো জি। ইজ অ্যাপ্রুভড বাই দ্য। আমরা একটা দর্শক প্রশ্ন নিয়ে আমরা আবার আলোচনা ফিরবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমরা লাইনটি কেটে গেছে, যাই হোক আমরা আলোচনা করছিলাম। আমরা যেই রিপোর্টে যেটা আরো কিছু বলা আছে যে এখানে বিভিন্ন আপনাদের বিভিন্ন হিসেবও তুলে ধরা আছে, যেটা আপনি মনে হয় সেটা বলতে চাচ্ছিলেন যে হিসেবের মধ্যে একটু অসঙ্গতি আছে। জি, সেখানে তারা যেভাবে যেটা বলেছে অনেক ক্ষেত্রে এটা সবচেয়ে বড় কথা হলো যে স্যার হয়তো বলবেন যে এই প্রতিষ্ঠানটা স্বচ্ছভাবেই চলছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে পরিদর্শন, সেখানে তারা যখন পরিদর্শন করতে যায় সেই সময় কিন্তু পরিদর্শনকারীদেরকে সহায়তা করেনি। তারা এটা রিপোর্টে বলা আছে। তারা বলছে যে কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের জেনারেল লেজার, সদস্য রেজিস্টার, সঞ্চয় রেজিস্টার, লোন রেজিস্টার, বিভিন্ন প্রকার দৈনিক, সাপ্তাহিক, মাসিক প্রতিবেদন, নমুনা ভিত্তিক দৈনন্দিন লেনদেনের ভাউচার ইত্যাদি প্রদর্শনে মানে অপারগতা প্রকাশ করেন। তাদের এটাতে কি বোঝা যায়? এখানে তাদের অস্বচ্ছতা তো এটাই বোঝা যায়। এটা তারা মন্তব্য করেছে। এই বিষয়ে আমি জনাব হারুনের বক্তব্য নিব বিরতির পর। একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গে থাকুন।